আন্দামানে সংসারটা বড় সুখের ছিল জানো। আমি, মা, বাবা আর দাদা। আমার দাদা খুব বড় একটা চাকরি করত, আর বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল। তার সঙ্গে ফাটকা খেলার রোগও ছিল। আর সেই রোগে সর্বশান্ত হয়ে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তার কয়েক মাস পরে দাদা একদিন এক মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। এসো এসো মা। এ হলো সুমনা, তোমার পুত্রবধূ। পুত্রবধূ? তার মানে তুই? হ্যাঁ, বিয়েটা আমরা রেজিস্ট্রি করে নিয়েছি, তোমাদের আর কোনো ঝঞ্ঝাটে রাখিনি। তোর বিয়েটা আমাদের কাছে ঝঞ্ঝাট? কি বলছিস তুই সুমো? এসো 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 বৌমা, বসো 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 এখানে। না, ইটস ওকে। শান্তি, শান্তি কোথায় গেলি তুই? অবাক হয়ে কি দেখছিস রে? তোর বৌদি, এসে প্রণাম কর। থাক থাক, তোমার দাদার জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দাও তো, গোছ গাছ করে নিতে হবে। তার তার মানে? আসলে বুঝলে মা, কোম্পানি থেকে একটা বড়সড় কোয়ার্টার দিচ্ছে, না নিলে হাতছাড়া হয়ে যাবে। তাই সুমনের ইচ্ছে এখনই ওটা দখল নেওয়া। তার মানে তোরা আমাদের থেকে আলাদা হয়ে যাবি সমু? একে আলাদা হওয়া ভাবছেন কেন আপনি? এই বাড়ি থেকে মানুষ বাস করতে পারে। আপনি কি চান না আপনার ছেলে একটু ভালো থাকুক, সুখে থাকুক? তোরা যা, আমার আশীর্বাদের যদি কোনো চোর থাকে তাহলে তোদের দু হাত তুলে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক। আমার সামনেই বৌদি দাদার সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। তারপর সত্যি সত্যি দাদাকে নিয়ে আলাদা হয়ে গেলেন। ওরা চলে গেল? হ্যাঁ মা। আমাদের কি হবে? ছেলের আশাতেই তো বুক বেঁধেছিলাম। তুমি কেন এত ভেঙে পড়ছো মা? আমি তো আছি, ঠিক একটা চাকরি পেয়ে যাব। চাকরি পাওয়া কি অত সোজা? কতদিন ধরে তো তুই চেষ্টা করছিস। অর্থাভাব আর হতাশা মাকে শয্যাশায়ী করে তুলল। দিকে দিকে করুণা ভিক্ষা করলাম, কোনো সাহায্য পেলাম না। শেষে আন্দামানে বসে কালিম্পং থেকে চিঠি পেলাম, লিলির চিঠি। কালিম্পংয়ে মিশনারি স্কুলে একজন টিচার নেবে, খ্রিস্টান বলেই চাকরিটা আমার হবে। মা, 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 দেখো লিলির চিঠি এসেছে, এবার চাকরিটা আমার হবেই। একবার একবার যদি কালিম্পং পৌঁছতে পারি তাহলে কোনো দুঃখ থাকবে না। মা, 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 তুমি দেখছো না কেন? মা, তুমি কথা বলো। মা, মা, দাদা, দাদা শিগগির চলো, মা যেন কেমন হয়ে গেছে। শিগগিরই? হ্যাঁ, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি এক্ষুনি চলো, আমি বাড়ির লোকে খবর দিয়ে তোমার কাছে চলে এসেছি। এখনই কি করে যাই বলতো? বাড়িতে সব বিগ বিগ বসেরা এসছে, আর তার উপর নির্ভর করছে তোমার চিফ এক্সিকিউটিভ পদে প্রমোশন। কিন্তু শান্তি বলছিল মা। তোমার মা তো সবসময় অসুস্থ থাকেন। তোমার বোনকে বলো মাকে ভালো করে ডাক্তার দেখাতে, মা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেই ঠিক হবে রে শান্তি। তুই তুই এটা রাখ, একটা ভালো ডাক্তার ডেকে মাকে দেখাস। আমি না কদিন পরে গিয়ে মাকে দেখে আসবো। চলো চলো,
মিস্টার ভদ্র তোমায় খুঁজছেন, চলো। হ্যাঁ চলো। আসুন আসুন, আমার মাকে আমার ডাক্তার তো একজন আছেন দেখছি, আমি তাহলে যাই। ডেথ ডিউ টু সিভিয়ার হার্ট অ্যাটাক, ডেথ সার্টিফিকেট দিয়ে গেলাম। চলো। তোমার কি ভীমরতি ধরেছে নাকি? কেন? মরেই তো গেছি, ওখানে দাঁড়িয়ে কি করছিলে? কীর্তন বাজাবে নাকি? কীর্তন তো একটু করতেই হবে বাবা, নাহলে পাড়ার লোকেরা যে আমায় দুষবে। তাছাড়া মেয়েটার দাদাও আসেনি, সৎকারের কাজটা তো সারতে হবে। তারপর নিশ্চয়ই ছেড়াদের কাজটাও তুমি করবে। নিশ্চয়, নিজের গাঁটের টাকা খরচা করে ঠিক 3 দিনের মাথায় কাজটা সারতে হবে। মেয়ে তো তবে খবরদার, মেয়েটার দাদা যেন মায়ের মরার খবরটা না পায়। তোমার মতলবটা কি বলো তো? ভাড়া বাকি বলে উচ্ছেদের মামলা করলে, চুপিসারে উচ্ছেদের ডিগ্রিটাও বার করে নিলে। দিলাম, তবে গাড়ির পয়সা খরচা করছে কেন? সিম্প্যাথি, যাতে পাড়ার লোকেরা ভাবে মেয়েটার দুঃখে আমার দুঃখ কম নয়। তারপর কাজ মিটলেই তো উচ্ছেদ। আবার কি করছেন কি? আমার সমবেদনা কি আপনাদের থেকে কম? মেয়েটা কি করেছে? 14 মাস ভাড়া পাইনি, লোক পাঠিয়েছি, টাকাটা দিয়েছি, কোনো কাজ হয়নি। কিন্তু এখন তো আমার হাত পা বাঁধা। জজের আদেশ, আদালতের হুকুম, দেখুন আপনারাই দেখুন। 14 মাসের ভাড়া বাকি। আরে কি করছিস কি? মামলার খরচ বাকি, আস্তে ফেল, খবরের খরচ বাকি। আরে একটু আস্তে আস্তে ফেল। সংসারের জিনিস বড় যত্নের জিনিস। সংসারের জিনিস বড় যত্নের হ্যাঁ। জিনিস। হ্যাঁ, ভেঙে যাওয়া সংসারের জিনিস নিয়ে আমি আর কি করব? এখন বাঁচতে গেলে আমাকে এক্ষুনি কালিম্পং যেতে হবে। লিলির দেওয়া স্কুলের চাকরিটা কোনো মতেই যেন হাতছাড়া না হয়। আমার কাছে টিকিট কাটার মতো অত টাকা ছিল না। তারপর তো তুমি সবই জানো। সত্যি শান্তি, খুব কষ্ট পেয়েছো তুমি। দেখি আমাদের দুজনের জীবনটাই কষ্টে ভরা, আর তাই তো চাইছি আমরা দুজনে মিলে একটা সুখের ঘর তৈরি করব। কিভাবে? প্রথমে কলকাতায় একটা বাড়ি ভাড়া করব, বিয়ে করে আমরা দুজন সেখানে একসাথে থাকব, দুজনে দুজনের হব। আমার দাদার মতো? মানে? এসো। এসব কার চিঠি? বলো কার চিঠি? তুমি তুমি এগুলো পেলে কোত্থেকে? তোমার জাহাজের কেবিনে। আর তারপর থেকেই এই চিঠিগুলো আমার কাছে স্বপ্ন, আমার ভবিষ্যৎ সুখের সংসারের ছবি। এগুলো তুমি বিশ্বাস করো না শান্তি, এগুলো মিথ্যে, সব মিথ্যে শান্তি। মিথ্যে? একটা মেয়ে স্পর্শ পেয়েছো, দেহ পেয়েছো, আর সেই সুখেই সবকিছু অস্বীকার করতে চাইছো তুমি? ছি শুভ, ছি। তুমি তোমার দাদার চেয়েও ঘৃণ্য মানুষ। শান্তি, বলতে পারো যে পুরুষ মানুষ সংসার থেকে আলাদা হয়ে বাসা ভাড়া করে মেয়ে মানুষ রাখে, সে কি তার স্ত্রী না রক্ষিতা? স্টপ ইট শান্তি, স্টপ ইট। শান্তি, আমি তোমায় ভালোবাসি শান্তি। আমিও তোমাকে ভালোবাসি শুভ, আর তোমাকে পাবার জন্য
আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, কিন্তু তুমি যেভাবে আমাকে চাইছো সেভাবে কোনোদিন পাবে না। শান্তি, শান্তি, আমি তোমাকে কিভাবে পাবো শান্তি? তোমার সংসার থেকে তোমায় বিচ্ছিন্ন করে নয়, সংসারের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে তোমায় পেতে চাই। ততদিন ততদিন আমাদের দেখা না হয় ভালো। হ্যালো, শান্তি, বলো। আমি তোমার ইচ্ছেটাই মেনে নিলাম। আমি কলকাতায় যাচ্ছি। আমার বাবা মা তোমাকে আশীর্বাদ করে ঘরে তুলে নিতে রাজি হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। তা না হলে আমাদের আর কোনো দিন দেখা হবে না। তুমি ভালো থেকো। হ্যাঁ শুভ, তোমার বন্ধু বিমল আমাকে ফোন করে জানিয়েছিল তুমি কলকাতায় নেই, ফিরে এলেই তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু হঠাৎ এত বছর বাদে আমার খোঁজ করছেন কেন ভবানী কাকা? দেখো, আমার বন্ধু অরিন্দম বাসুর উইলের সঠিক রূপায়ণের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, আর সেই জন্যই তোমাকে আমার বিশেষ দরকার। বাবা তো তার সবকিছু থেকেই আমাকে পুরোপুরি অস্বীকার করেছেন, তারপর হঠাৎ তার উইলের রূপায়ণের জন্য আমাকে কেন দরকার পড়ল? শুভ, উইলের সব কথা সেদিন তোমাকে আমি বলিনি, আজ বলছি। তোমার অর্থের অপচয়ের খামখেয়ালিপনা দেখে তিনি তার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছিলেন। তিনি চেয়েছিলেন তুমি নিজে রোজগার করে অর্থের মাহাত্ম্যটা বোঝো। অর্থের মাহাত্ম্য? ঈশ্বর, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা সব ছেড়ে অর্থের মাহাত্ম্য? আচ্ছা ভবানী কাকা, আমার বাবা কি কালোবাজারি ছিলেন? তোমার বাবা একজন শিল্পপতি ছিলেন। ভালো। এখন বলুন ভবানী কাকা, এই উইল রূপায়ণের জন্য আমাকে আপনার কি দরকার? তোমার চাকরি জীবন তুমি কেমন করে কাটাও সেটা দেখে 5 বছর বাদে তোমার পরোপকারের নেশা চরিতার্থ করার জন্যে তোমার হাতে যেন 10 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, এটাই ছিল উইলের প্রথম শর্ত। আশা করি এটা কল্যাণমূলক কাজে ব্যবহার করবে তুমি। আপনি একটা কাজ করুন না ভবানী কাকা, আপনি এই টাকাটা বরঞ্চ কোনো মিশন, সেবা প্রতিষ্ঠান বা কোনো হসপিটালে নিজে হাতে দিয়ে আসুন। তাহলে তো আমাকে আর এত মেহনত করতে হবে না। তবে শুভ, তা তো শর্তে নেই। এই টাকাটা তুমি কেমন ভাবে খরচা করো সেটা আমি দেখব। যদি দেখি সঠিকভাবে কোনো কল্যাণমূলক কাজে তুমি টাকাটা ব্যবহার করতে পেরেছ, তাহলে তোমার হাতে বাকি সম্পত্তি, মানে অ্যাবাউট 2 কোটি টাকার সম্পত্তি তুলে দিয়ে আমার এই উইল থেকে মুক্তি। চলো, এবার তোমার থাকবার বাড়িটা আমি তোমায় দেখিয়ে দিই। ভবানী কাকা, কলকাতায় আসলে আমি হোটেলেই থাকি। এখন থেকে আর থাকবে না। অরিন্দমের 10-10টা বাড়ি আছে কলকাতায়, তার মধ্যে একটাতে তুমি থাকবে, আর একটা গাড়িও পাবে তুমি। চলো। বলি, 5 বছর ধরে শুধু পরের ঘর ঝাড়ছ আর তালা দিচ্ছ, ঝাড়ছ আর তালা দিচ্ছ। কত বলি, যত পারো ঝেড়ে ঝুড়ে নাও। সুখে স্বচ্ছন্দে দেশে একটা বড় দালান করে থাকি বাবা। আচ্ছা, তোর বাপ একবার শীত কেটে জেলে গিয়েছিল না? সে তো কবেকার কথা, এখন বলছো কেন? আর আমার বাপ কি করতো?
কীর্তন গাইতো কীর্তন। বললে সবাই মিলে এসে আমার বাপের পায়ে হামলে পড়তো, আর আমার বাপ কীর্তন গাইতে গাইতে তাকে পরপারে পার করে দিয়ে আসতো। আহা, কি পুণ্যের কাজ করতো। ওদার হ্যাঁ? অ্যাটর্নি বাবু হেসে গেছে। আর শোন, মুখে ঝাড়াঝুড়ি কথা একদম বলবি নে, মুখ থেতো করে দেবো একেবারে। এ কাল তো আসতে চাইছিলে না, কেমন লাগছে বাড়িটা? নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার। ইনি হচ্ছেন শুভেন্দু বাসু, এ বাড়ির মালিক। এখন থেকে এখানেই থাকবেন। নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই থাকবেন। একে এ বাড়ির কেয়ারটেকার করে রেখেছিলাম। পেছন দিকে একটা ঘরে স্ত্রীকে নিয়ে থাকে। লোকটি ভালো, একে তুমি বহাল রাখতে পারো। নাম চরণ। আগে শ্রী চরণ, আপনার চরণে ঠাই পেলি বেঁচে যাই। চরণ টরণে নয়, যেখানে আছে সেখানেই থাকবে। আগে চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ, চরণ, ডাকছেন, শুনে আসি। আজ থেকে তোমার আসল কাজটা মনে আছে তো? মনে আছে। ডেইলি রিপোর্ট হুবহু বৃত্তান্ত পেয়ে যাবেন। দেখছে, সন্দেহ করতে পারে। আপনি গাড়ি চাবিটা আমার দিন, আমি বাড়ির মালপত্র। চাবিটা রইল। ঠিক আছে। স্বর্গ কি হবে নাকি না? স্বর্গ কি হবে নাকি না? এই লাল হ্যাঁ, এই লাল শাড়িটার কত দাম? এটা 1250। একটু খুলে দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, ওই ওই পিঙ্ক কালারের শাড়িটা একটু দেখান না। হ্যাঁ দেখাচ্ছি। ওইটা ওটা দেখি। এই মা, কিরম একটা খুব ভালো শাড়ি আছে। না, দাগ লেগে আছে না, কিরম একটা, এটাও যেন কিরম একটা সুতো ওঠা। অন্য কোনো ডিজাইন নেই আপনাদের কাছে? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, অন্য অনেক ডিজাইন। রাখুন, আমি আসছি। একটু দেখুন না, একটু প্রিন্টের ওপর কিছু। টাকাগুলো গুনছো কেন? ওগুলো তো তোমার নয়। ওরে হত ছাড়া, আমার না থেকে তোর। ব্যাগটা কেমন করে হাতিয়েছো আমি দেখেছি। হ্যাঁ, ও তাই বাটপাড়ি করতে এসেছিস? এই নে, কিছু টাকা নিয়ে কেটে পড়। চলো, যার ব্যাগ তাকে ফেরত দেবে। চলো। দূর বোকা ছেলে, ফেরত দিতে যাব কেন? নে, আরো কিছু নে নে নে, রাখ রাখ রাখ। এবার কিন্তু পুলিশ ডাকবো। শিগগিরই চলো। পুলিশ? না না, পুলিশ পুলিশ বড় ঝামেলা। তবে হাত সাফাই যখন করেছি তখন কিছু তো রাখবই। এই, বার করো, বার করো বলছি। চেঁচাচ্ছিস কেন? এই নে নে, রাখ, সব রাখ, নিয়ে এখান থেকে দূর হ। তুমি আমার সঙ্গে চলো, নিজের হাতে ব্যাগটা ফেরত দেবে। চলো। মেরে ফেলবে, মায়েরই মেরে ফেলবে, গণধোলাই দেবে।
কেউ মারবে না, চলো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাইরে, তোর তুমি পায়ে পড়ে আমার ছেড়ে দে। করছো কি? হ্যাঁ ওটা আমি তো বললাম আমি আছি, কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে। হ্যাঁ বলছি তো, এরমই একটা ব্যাগ, তবে সস্তার নয়, দামি লেদারের ব্যাগ, তাতে 8,000 টাকাও ছিল। তাই নাকি? কিন্তু এর মধ্যে শুধু 8 টাকা রয়েছে মাত্র। তবে তবে ধরুন চোরকে। চোর দেখলে তবে তো চোর ধরবো। ছেড়ে দে মারি, জেলে দেবে। আমি তো আছি, কোনো ভয় নেই, আমি তো আছি। না না, যাবো না। আবার বলছি আমি আছি না, চলো। না না না, চলো বলছি। ব্যাগটা দেখুন তো, কার বদল হয়ে গেছে। এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার, কিন্তু টাকাটা? খুলে দেখুন। আচ্ছা, এরকমই একটা ব্যাগ যদি উনাকে ফেরত দেওয়া যায়। এটা কি? এটা গুনে দেখুন টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ 8,000 ঠিক আছে। ওকে, আপনার 8 টাকা ঠিক আছে, আমি দেখেছি, ধরুন। শালা রাহু রাহু রাহুর গ্রাস বলে একটা যাত্রা করেছিলাম জানিস। আমি ছিলাম হিরোইন মায়ারানী, রাহু এসে সব গ্রাস করে নিল, ব্যাস সব অন্ধকার। এই এখন যেমন। আরে 8 টাকায় সারা মাস কারো চলে? নে নে কিছু টাকা ছাড়। আরে অমন হাঁ করে তাকিয়ে দেখছিস কি? টাকা ছাড়। এই তোর জন্য আজকে আমার সারাদিন বস্তিতে ফেরাও হলো না, সারাদিন কিছু খাওয়া দাওয়া জুটবে না। টাকা ছাড়, টাকা ছাড়। যাব। তোমার আর কেউ নেই? থাকলে এমন ঝুঁকির কাজ কেউ করে রে পোড়ার মুখ? কিন্তু তুমি বস্তিতে ফিরতে পারবে না কেন? কমাস বাড়ি ভাড়া বাকি পড়েছে বলে বাড়িওয়ালা যা তা মুখস্থি করে। ইস, ওই 8,000 টাকাটা ম্যানেজ করতে পারলে। বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মারতে পারতে, তাই তো? আলবাত, সেই সঙ্গে এক ঘা জুতোর বাড়ি ওর মুখে বসাতাম। হলো না, এই তোর জন্য হলো না। আমি রানীগঞ্জের বিনোদ অপেরার হিরোইন মায়া রানী, আজ আমার এই হাল কেন জানিস? হইসলা বিনোদ অধিকারীর জন্যে। নেমু খারাম শয়তান, যতদিন আমার শরীর ছিল সব লুটে পুটে দিল। তারপর একদিন পথ দেখিয়ে দিল। আমার রোজগারের লাখ লাখ টাকা একটা পয়সা দিল না। নে নে, আর বকাসনি, চটপট কিছু টাকা ছাড়, কেটে পড়ি। দে। দিবি না? পাগলা ছেলে, বেশি দিতে হবে না, 10টা টাকা দে। চলো আমার সঙ্গে। কোথায়? চলোই না, দেখবে। এসো এসো, ওঠো ওঠো ওঠো। এসো। ও বাবা, এ তো স্বপ্নপুরী রে। তুই এত বড় লোক? আচ্ছা, তুই কি কিপটে রে, আমাকে খাবার জন্য 10টা টাকা দিলি না? কেন দেব? তুমি তো এখানেই থাকবে। আমায় কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি আমার কাছে এখানে আরামে থাকবে। এই ছোড়া, তুই জানিস আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তোর মতো বড় হতো? আর তোর এত বড় আসপদ্দা,
তুই আমাকে রাখতে চাস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ডাক ডাক, মাকে ডাক, মাকে ডাক। ডাকছি। কি আসপত্তা! মা, মা? হ্যাঁ, আমার তো কেউ নেই, আর তুমি আমাকে পাগলা ছেলে বলে ডাকলে, তাই তো তুমিই আমার মা। কোনো ছেলে কি পারে তার মায়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে তাকে ফিরিয়ে দিতে? হ্যালো, রিপোর্ট স্যার, রিপোর্ট রিপোর্ট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, যাত্রায় পাঠ করা একটা মেয়ে বাড়িতে মা সেজে ঢুকেছে। আমাদের সাহেব মানে বাসু সাহেব তাকে মা মা বলে ডাকছে। বলো কি? এখন আমি কি করব স্যার? শোনো, নজর রেখে যাবে, একদম নজর রাখবে, আর সব খবর সময় মতন আমাকে দেবে, বুঝেছো? ওকে স্যার, ওকে, বুঝেছি। মাইনেটা বাড়াতে বলো না, মাইনে মাইনে। বুঝেছি। কি হলো? মাইনেটা বাড়াতে বলো না, মাইনে মাইনে। মাইনেটা বাড়াতে বলো না। মাইনেটা বাড়াতে বলো না। হ্যাঁ, মাইনে হ্যাঁ, হ্যাঁ। যাক চলে কেটে গেছে। উফ লাগে, তোমাদের বোঝে না কিছু না কিছু। মাইনেটা মাইনেটা মাইনেটা। কে মরা তো? মরা ছেলে বার করবার জন্য বেশি করে টাকা দিয়েছিল বিনোদ বাবু, তাই মরাই বার করলাম। যা ওটাকে বাইরে ফেলে দিয়ে আয়। যা যা যা। মরা ছেলে পয়দা করেছো গো মায়ারানী। তুমি তুমি মেরেছ বিনোদ। আমি আমি তোমার আমি তোমার ছেলের মা হতে চেয়েছিলাম। আমার সর্বনাশ করতে চেয়েছিলে। এমনিতে তো থুবড়ি মার্কা হয়েছে, যাত্রায় তো আর লোক আসছিল না, তার উপরে ছেলে করলে মায়ারানী। এবার পথ দেখো, আমি অন্য রানী আনবো, বুঝেছ? মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে বড় বড় পাপ করলে বিনোদ। আমি যদি মহাপাতক হই তাহলে তুই মহাপাতকই। যাত্রা করতে এসে ছেলের মা হতে চেয়েছিলি। ভগবান, মা হতে চাওয়া কি পাপ? শালা 7 বছর ধরে ঘানি টানা দড়ি পাকানোর মজুরি 700 টাকা। চোরের দল শালারা, এর থেকে ফাঁসি দিল না কেন? লাটা চুকে যেত। কিন্তু এখন কোথায় যাই? না, শালা আর একটা খুন করে লটকে পড়তে হবে।
শুনুন, এই যে শুনছেন? আরে এই দোকানদার, ডাকছি শুনতে পাচ্ছ না? কালা নাকি? হ্যাঁ, কি হয়েছে? কি চাই? ভাত ভাত পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। শোবার জায়গা পাওয়া যাবে? এখানে শোয়া টোয়ার জায়গা নেই। ভাত খেতে চান তো বসে পড়ুন। ও, এখানে শোয়ার গপ্প নেই? ঠিক আছে, তাহলে আগে ভাতের ছেড়ে ধরে সেরে নি। এখানে চা পাওয়া যাবে? যাবে স্যার, তবে একটু দেরি হবে। এখন তো ভাত খাওয়ার সময়। ঠিক আছে, আমি বসছি। বসুন। একটু সরবেন দাদা। আরে এই ছোড়া, এই ভাত দিবি তো? হ্যাঁ বাবু, ভাতের সঙ্গে ডাল। আর কি দেবো? ডাল, তরকারি, মাছ ভাজা, মাছ, মাংস, সবকিছু। সব দিবি, সব দিবি। আরে হাঁ করে দেখছিস কি হারামজাদা? পকেটে 700 টাকা আছে আমার। যা যা নিয়ে আয় সব। আর শোন, আর শোন না, ভাতের শেষে টক দিবি তো? টক নেই বাবু। টক নেই? ঠিক আছে, আজ যা যা বাকি আছে নিয়ে আয় না। যা জলদি। একটা ফুল মিল হবে। জীবনটাই যখন টকে গেছে, তখন টক না খাওয়াই ভালো। কত হয়েছে? শোয়ার জায়গা চাই তো? মানে? না মানে শোয়ার জায়গা আছে। শোয়ার জায়গা আছে? কত ভাড়া? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না? এই তুমি ফেরেবাজ নাও তো? দেখো, এই আমার কাছে 656 টাকা আছে, নিতে চাও নিয়ে নাও, ফেরেবাজি করো না। আমার কাছে লাখ লাখ টাকা আছে। চলো আমার সঙ্গে, বসো। এই বাবু, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো স্মাগলিং দলের লোক। আমাকে দলে টানতে চাইছো? হ্যাঁ, তবে দলটা স্মাগলার বা খারাপ কিছু নয়। ভালো খারাপের আমি কোনো পরোয়াই করি না। বাবা, ভাত ঘুম পেয়েছে, তাড়াতাড়ি শোবার ব্যবস্থা করো। সেই ব্যবস্থাই তো করছি, বসো তাড়াতাড়ি। এসো। আরে বাস, এ তো বাকিংহাম প্যালেস। এইতে তোমার বাড়ি? তুমি এইখানে থাকো? হ্যাঁ, উপস্থিত থাকছি। তাহলে তো ঠিকই বলেছিলে, তোমার অনেক টাকা আছে। তা আছে। ও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি কোথায় থাকো? আজ সকালে অবধি ছিলাম প্রেসিডেন্সি জেলে। এখানে থাকা কোথাও হয় না। দেখি গড়বড় মনে হয়েছিল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। যাকগে, আজ থেকে তুমি এখানেই থাকবে। তুমি জানতে চাইলে না তো কেন জেলে ছিলাম? আমার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, দরকারটা আমার। আমি নিজের পরিচয় গোপন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলো তোমার পরিচয় কি? আমি নীলকণ্ঠ মাইতি, মার্ডারার, খুনি। মানুষ খুন করার অপরাধে জেল হয়েছিল।
সে যা হয়েছিল হয়েছিল। আজ থেকে তুমি আমাদের আপনার লোক হয়েই এ বাড়িতে থাকবে। আপনার লোক? কিরকম? তুমি আমার বাবা। বাবা? যাস শালা, আমি তোর বাবা? আমি তো তাই মনে করি। আচ্ছা, তুই কি জানিস আমার কোন বউটা তোর মা? তোমার কোনো বইয়ের কথাই আমি জানি না। বাহ বাহ, আমাকে বাবা বলছিস অথচ নিজের মাকে জানিস না। কি করে জানবো? আমি তো বেজম্মা। হ্যাঁ, তবে এখন আমি জেনেছি। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো আমার সঙ্গে। ইনি হচ্ছেন আমার মা। আর মা, বাবাকে নিয়ে এসছি। দূর 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 দূর। এই যদি তোর মা হয় তাহলে শুনে রাখ, বাপের জন্য এই মেয়েকে আমি বিয়ে করিনি। মুখ পড়া, বিয়ে না করলে কি ছেলে হয় না? হ্যাঁ, হয় হয় হয়, হবে না কেন? বিজম্মা হয়। সে তো নিজে মুখেই স্বীকার করছে। বুঝতে পারছি তুই একটা পরিচয় চাস, তাই না? কিন্তু খুনি ছেলে এই পরিচয়টা তোকে দিই কি করে বলতো? খুনি? তুমি কাকে খুন করেছো? করেছি, খুন করেছি, নিজের হাতে খুন করেছি।